সিইসির নেতৃত্বে সংসদ ভবনে ইসির প্রতিনিধি দল রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়ে আলোচনা করবেন ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে। তরুণীর সাথে অসম সম্পর্কের খবর গোপন রাখতে চেয়েছিলেন এমপি গাজী নজরুল। চাকরির সাথে লোভ দেখিয়েছিলেন কোটিপতি বানানোর দাবি সাবেক ড্রাইভারের। এমপি নিজেই বলে যে আমার একটা রুম ভাড়া করে দাও, ভাড়া তোমার নামে নিবা, কিন্তু আমি ভাড়া দিব। আমি একদিনের জন্য একটা রুম ভাড়া করি, জাস্ট প্রমাণের জন্য। ৪৫ দিন পর ফের চালু হলো ৮ দিন হাসপাতাল। ধীরে ধীরে চিকিৎসা নিতে আসছেন রোগীরা। নিয়ম মেনেই চলছে কার্যক্রম, জানিয়েছে কর্তৃপক্ষ। মেক্সিকোর প্রেসিডেন্ট প্রাসাদের পাশে গোলাগুলির ঘটনায় নিহত এক, গুলিবিদ্ধ আরো ২ জন। মোটর সাইকেলে পালিয়ে গেছে হামলাকারীরা, ধারণা পুলিশের। দর্শক আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সাথে আমি আছি রাহেলা জ্যোতি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার থাকছে পুরো খবর। রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার জন্য ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সাথে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন সহ অন্যান্য কমিশনাররা। সকাল 11টায় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে বৈঠকটি শুরু হয়। নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতির নির্বাচনের তফসিল ঘোষণার আগে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেন সিইসি। সেই মোতাবেক ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সাথে সৌজন্য সাক্ষাৎ করছে কমিশন। রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়ে গত রোববার সিইসির কার্যালয়ে সব নির্বাচন কমিশনার ও জ্যেষ্ঠ সচিব বৈঠক করেন। বৈঠকে সিদ্ধান্ত হয় তফসিল ঘোষণার পরবর্তী কার্যক্রম ঠিক করতে স্পিকারের সঙ্গে বৈঠক করবে কমিশন। নিয়ম অনুযায়ী সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচন হয়। এজন্য সংসদ সচিবালয় থেকে ভোটার তালিকা তথা সংসদ সদস্যদের নাম ইসি সচিবালয়ে পাঠানো হবে। এর ভিত্তিতে ইসি রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা করবে। এরপর নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসি ও কমিশনারদের বৈঠকে এসব বিষয়ে আলোচনা হবে বলে জানা গেছে। এ বিষয়ে আরো জানাতে সংসদ ভবনের সামনে থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। ফয়সাল, ভারপ্রাপ্ত স্পিকার ও সিইসি সহ অন্যান্য কমিশনারদের বৈঠকের বিষয়ে একটু বিস্তারিত জানাবেন আমাদেরকে। ঠিক 11টা বাজার 5 মিনিট আগেই প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশনের যে বাকি কমিশনাররা রয়েছেন, এছাড়াও কমিশনের জ্যেষ্ঠ সচিব, তারা পুরো দলে এসেছেন কিছুক্ষণ আগে এবং ইতিমধ্যে তাদের আমরা যতটুকু জানতে পেরেছি বৈঠকটি শুরু হয়েছে। মূলত বৈঠকটি আগামী বাংলাদেশের যে 23তম রাষ্ট্রপতি নির্বাচন, সেই নির্বাচনকে ঘিরে আজকের এই বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে। নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনের আগে নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার সহ নির্বাচন কমিশন থেকে সংসদের স্পিকারের সাথে সাক্ষাৎ করে থাকেন। মূলত রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে তাদের মধ্যে এই সাক্ষাৎ হয়ে থাকে। এই মূলত যেহেতু রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যরা ভোট দিয়ে থাকেন এবং তাদের ভোটেই মূলত রাষ্ট্রপতি নির্বাচিত হয়, ফলে এই যে সংসদ সদস্যদের যে তালিকা অর্থাৎ তাদের যে ভোটার লিস্ট, সেই ভোটার লিস্টের বিষয়ে তারা আলাপ আলোচনা করে থাকেন এবং পরবর্তীতে যে সংসদ সচিবালয় থাকে সেখান থেকে সেই ভোটার লিস্ট নির্বাচন সচিবালয়ে পাঠানো হয়। তারপরেই মূলত রাষ্ট্রপতি নির্বাচনের গ্যাজেট তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। সেখান থেকে আজকের যে আলোচনা হচ্ছে প্রধান নির্বাচন কমিশনার সহ নির্বাচন কমিশনের সাথে সংসদের স্পিকার, ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের, সেখান থেকেই মূলত এই রাষ্ট্রপতির নির্বাচনের তফসিলের বিষয়ে তাদের পরবর্তী কার্যক্রম কি হবে সেই সব বিষয়ে মূলত আলোচনা হবে। যদি এই আলোচনার পরপরই বা বৈঠকের পরপরই কি সিদ্ধান্ত হয় বা কি জানা যায়, সেটি পরবর্তীতে আমরা আপনাদের মাধ্যমে দর্শকদের জানাতে পারব। ফয়সাল, আপনাকে ধন্যবাদ। আজ থেকে বঙ্গভবনে অফিস করবেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ। সেখান থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আরিফিন শাকিল। আরিফিন, রাষ্ট্রপতির আজকের কার্যক্রম কি কি সেখানকার একটু বিস্তারিত জানাবেন আমাদেরকে।
মূলত রাষ্ট্রপতি দায়িত্ব নিয়ে এই প্রথমবারের মতো হাফিজুদ্দিন আহমদ, যিনি অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে এরই মধ্যে নিযুক্ত হয়েছেন, তিনি 11টা নাগাদ, অর্থাৎ আপনার সঙ্গে কথা বলার ঠিক কয়েক মিনিটের মাথায় তিনি বঙ্গভবনে আসার কথা রয়েছে। তিনি আসার পর প্রথমবারের মতো তিনি বঙ্গভবনে আসবেন এবং আসার পর স্বাভাবিকভাবে যে নিয়ম অনুসারে তাকে পিজিআর সদস্যরা গার্ড অব অনার প্রদান করবেন এবং সেখান থেকে তিনি গার্ড অব অনার গ্রহণ করে এরপর তিনি বঙ্গভবনের কর্মকর্তা এবং কর্মচারী যারা রয়েছেন তাদের সঙ্গে তিনি একটি মত বিনিময় করবেন এবং সিনিয়র যারা এখানকার অফিসার রয়েছেন বঙ্গভবনে তারা রাষ্ট্রপতির কার্যক্রম সম্পর্কে অস্থায়ী রাষ্ট্রপতিকে অবহিত করবেন এবং সেই ক্ষেত্রে বেশ কিছু ফাইল এরই মধ্যে জমা হয়েছে, সেই ফাইলগুলোতে তিনি গুরুত্ব বিবেচনা করে সেখানে তিনি সিদ্ধান্ত জানাবেন এবং এরপর তিনি বঙ্গভবনের পুরো জায়গাটি তিনি পরিদর্শন করবেন এবং পরিদর্শন শেষে তিনি পরিদর্শন যে বই সেই বইতে তিনি স্বাক্ষর করবেন। এরপর এখানকার কর্মকর্তা তাকে ফুল দিয়ে তারা স্বাগত জানাবেন, আনুষ্ঠানিকতা এই মোটা দাগে আনুষ্ঠানিকতা। এরপর তিনি এখান থেকে চলে যাবেন 1টা থেকে 1:30 নাগাদ বঙ্গভবন থেকে অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজুদ্দিন আহমেদ তিনি আবারও স্পিকারের যে বাসভবন সেখানে তিনি চলে যাবেন। এখন পর্যন্ত তার যে আজকের এই অফিস করার যে শিডিউল সেটি এখন পর্যন্ত এটি নির্ধারণ করা রয়েছে। এর বাহিরে মূলত যেহেতু তিনি পূর্ণাঙ্গ দায়িত্ব, এরই মধ্যে আপনাকে ছবিতে দেখাতে পাচ্ছি যে এরই মধ্যে কিন্তু অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজুদ্দিন আহমেদ তিনি কিন্তু বঙ্গভবনের কাছাকাছি এসে পৌঁছেছেন এবং তাকে পিজিআর সদস্যরা ঘোড়ার গাড়িতে করে আসলে সংবর্ধনা দিয়ে তাকে ভিতরে নিয়ে আসা হচ্ছে। আপনারা হয়তো সেই ছবি দেখতে পাচ্ছেন। আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বপ্রাপ্ত হাফিজুদ্দিন আহমেদকে এরই মধ্যে পিজিআর সদস্যরা সুসজ্জিত ঘোড়ার গাড়িতে করে তাকে স্বাগত জানানো হচ্ছে এবং এই ছবি এরই মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন। বহরের সঙ্গ দিচ্ছেন সেই অশ্বারোহী দলটি এবং বঙ্গভবনের মূল ফটকে আসার পরেই কিন্তু তাকে বঙ্গভবনের এরই মধ্যে সেই ছবিও আপনারা দেখতে পাচ্ছেন। একটি দল অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজুদ্দিন আহমেদ প্রথমবারের মতো বঙ্গভবনে তিনি আসছেন এবং বঙ্গভবনে পিজিআর সদস্যরা তাকে স্বাগত জানিয়েছেন, একটি চৌকস দল, এবং এর ভিতরে তিনি যখন প্রবেশ করবেন এরপর তাকে গার্ড অব অনার প্রদান করা হবে। এরপর তিনি দায়িত্ব গ্রহণ করবেন। মূলত অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করলেও তাকে মূলত রাষ্ট্রপতি হিসেবে তিনি দায়িত্ব পালন করবেন এবং সেখানে গুরুত্ব বিবেচনা করে রাষ্ট্রীয় কিছু আনুষ্ঠানিকতা রয়েছে সেগুলো তিনি সম্পূর্ণ করবেন এবং সেখানে তিনি বঙ্গভবনের যে বেশ কিছু ফাইল রয়েছে সেগুলো তিনি স্বাক্ষর করবেন। এরই মধ্যে আপনি দেখতে পাচ্ছেন প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট অশ্বারোহী একটি দল তাকে স্বাগত জানিয়ে তারা ভিতরে প্রবেশ করেছেন। পুলিশের সদস্যরা মূলত তাকে স্বাগত জানিয়ে বঙ্গভবনের ভিতরে প্রবেশ করাচ্ছেন এবং ভিতরে পিজিআর সদস্যরা রয়েছেন। এরই মধ্যে তিনি প্রবেশও করেছেন বঙ্গভবনের ভেতরে এবং দায়িত্ব নিয়ে প্রথমবারের মতো তিনি বঙ্গভবনে আসলেন। আজকে 2 ঘন্টা তার এই বঙ্গভবনে থাকার কথা রয়েছে, অর্থাৎ 11টা তিনি আসলেন, 1টা নাগাদ তিনি বঙ্গভবন ছেড়ে চলে যাওয়ার কথা রয়েছে। 2 ঘন্টায় তিনি এখানে যেমন আনুষ্ঠানিকতা রয়েছে তেমনি তিনি দায়িত্ব গ্রহণ করবেন এবং সেই পাশাপাশি এখানকার যারা কর্মকর্তা রয়েছেন তাদের সঙ্গে তিনি কথা বলবেন। সব মিলিয়ে তিনি ভিতরে যে আনুষ্ঠানিকতা সেই খবর নিঃসন্দেহে আপনাদেরকে খানিক বাদে আমরা জানাবো। রাহেলা। আরিফিন, আপনাকে ধন্যবাদ। অসম সম্পর্ক গোপন রাখতে নানা প্রলোভন দেখিয়েছিলেন সাতক্ষীরা 4 আসনের এমপি গাজী নজরুল ইসলাম। যমুনার মুখোমুখি হয়ে এমন দাবি করেছেন জামায়াত থেকে বহিষ্কৃত এই নেতার সাবেক ড্রাইভার ও ভুক্তভোগী তরুণীর মামা ওবায়দুর রহমান। জানান, চাকরির লোভ ও কোটিপতি বানানোর টোপ দিয়ে বশ করা হয়েছিল মেয়েটির পরিবারকে। দাবি করেন এমপি নজরুল সম্পর্কের ব্যাখ্যা দিতে গিয়ে বলেছিলেন আল্লাহ শিরক ছাড়া অন্য গুনাহ মাফ করবেন। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী তাজনুর ইসলাম। কিভাবে সামাজিক মাধ্যমে এলো এমপি গাজী নজরুলের ভিডিও? কে বা কারা ধারণ করেছিল ভাইরাল হওয়া ভিডিওগুলো? কেন করেছিল? এসব প্রশ্ন ঘুরপাক খাচ্ছে জনমনে। এসবের মাঝে বেশ কয়েকদিনের চেষ্টার পর আমরা মুখোমুখি হতে পেরেছি জামায়াত থেকে বহিষ্কার হওয়া এমপি নজরুলের সেই ড্রাইভার ওবায়দুরের। তার বিরুদ্ধেই তোলা হয়েছিল অভিযোগ। মাসুমের আপন খালু হলো এই এমপি গাজী নজরুল ইসলাম। মাসুমের মানে আমার বোনের জামাইয়ের আপন খালু, মানে আমার বোনের আপন খালু শ্বশুর। ওবায়দুর অকপটে স্বীকার করলেন তিনি ভিডিও ধারণের ব্যবস্থা করেন এমপিকে ফাঁদে ফেলে। কারণ গাজী নজরুল মেয়েটিকে সংসদে চাকরি দেয়া আর তার বাবাকে কোটিপতি বানানোর স্বপ্ন দেখিয়ে অন্যায় কাজ করে যাচ্ছিলেন দিনের পর দিন। এমপি নিজেই বলে যে আমার একটা রুম ভাড়া করে দাও, ভাড়া তোমার নামে নিবা কিন্তু আমি ভাড়া দেব। তো আমি একদিনের জন্য একটা রুম ভাড়া করি, জাস্ট প্রমাণের জন্য। তো সব কিছু ঠিক করে ওই রুমের মধ্যে একটা ডিভাইস আমি লাগাই, বা আমার তো স্মার্টফোন নাই, ওই ডিভাইসটা স্মার্টফোনের থেকে নিয়ন্ত্রণ করতে হয়। তো এটার জন্য ওই আমার ওই যে টেন্ডার কাজের জন্য যে রাকিব হাসান ওখানের ম্যানেজার হিসাবে হোমস্টেতে থাকতো, ও আমার আত্মীয় ভাতিজাও, ওর শরণাপন্ন হই। ওকে দিলাম অপারেট করতে, সব ঠিক আছে। প্রথম দিন ও ট্রায়াল দিল, সব ঠিক আছে।
ওবায়দুর জানান মেয়েটি সম্পর্কে তার ভাগ্নি। মেয়ের মা বাবা অর্থাৎ তার বোনের পরিবারটিকে 4.5 বছর আগে তিনি নিজেই ঢাকায় এনেছিলেন সচ্ছলতা আর উন্নত জীবন দিতে, কিন্তু তারা এমপি নজরুলের ফাঁদে আটকে যান। 13,000 টাকার বাসা থেকে হুট করে ওঠেন 45,000 টাকার ভাড়া বাসায়। আমি বিষয়টা মানতে পারতেছিলাম না। আমার বোনের জামাই, আমার মা আর আমার খালা, 4 জন মানুষের উপস্থিতিতে আমি ওখানে বলি যে এই ঘটনা ঘটতেছে। ওই মেয়েকে একটা মোবাইলও দেয়, মোবাইলটা উদ্ধার করে আমি ওই বলি আমার বোনের জামাইকে। তো বোনের জামাই এক বাক্যে বলতেছে এমপিকে হাতে রাখতে হবে, আমাদের অনেক কাজ। ওবায়দুর দাবি করেন অসম সম্পর্কের বিষয়টি শেষ করতে পরিবারে তিনি অনেক চেষ্টা করেছেন, কিন্তু উল্টো তাকে নতুন গাড়ি ও এমপির ব্যক্তিগত সহকারী 2 করার প্রলোভন দেয়া হয়। তাদের যে প্রলোভন যে আমাকে একটা গাড়ি কিনে দিবে এক্স নোহা, এমপি যে কদিন ঢাকায় থাকবে ও কদিন আমাকে এমপিকে নিয়ে চলতে হবে, বাকি সময় গাড়ি আমার দায়িত্বে আমার কাছেই থাকবে। ভুল স্বীকার করে আমার কাছে যে একসাথে থাকতে থাকতে হয়ে গেছে। তবে সে তার পক্ষে একটা হাদিস বলে, একটা কোরআনের আয়াত বলে যে শিরিকের গুনাহ ব্যতীত আল্লাহ সব গুনাহ মাফ করে দিবে, আর একটা ফতোয়া বলে যে মুদ্রা বিয়ে নামে কিছু একটা আছে। ওবায়দুর জানান ঘটনা ফাঁস হয়ে যাওয়ায় মেয়েটির বাবার নেতৃত্বে তার উপর হামলা হয়। কোনো মতে প্রাণে বাঁচার পর এখন পালিয়ে বেড়াচ্ছেন। হত্যা চেষ্টা মামলা দায়ের করেছেন পল্লবী থানায়। অভিযোগ করেন এখনও তাকে মোবাইল ফোনে হুমকি দেওয়া হচ্ছে। মামলা তুলে নিতে বিভিন্নভাবে আমার আত্মীয় স্বজন মানে আমার বাবা মা ভাই বোনকে চাপ দিচ্ছে এবং আমাকে বিভিন্নভাবে সাংবাদিক পরিচয়ে ফোন করতেছে। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। 2018 সালে টেকনাফে কাউন্সিলর একরামুল হকের হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাউদ্দিন আহমেদকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে। সোমবার রাতে এই তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR। সংস্থাটি জানিয়েছে আইন অনুযায়ী তার বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। গত রোববার এই হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। ওই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 11 জনকে আসামি করা হয়। অভিযোগ আমলে নিয়ে পলাতক 8 আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। আসামির তালিকায় সে সময়ের র্যাব 7-এর অধিনায়কের দায়িত্বে থাকা মিফতাউদ্দিন আহমেদের নাম রয়েছে। অভিযোগ দাখিলের একদিন পরই মিফতাউদ্দিনকে হেফাজতে নিল সেনাবাহিনী। দীর্ঘ 45 দিন বন্ধ থাকার পর আবারও শুরু হয়েছে রাজধানীর মগবাজারের আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের কার্যক্রম। সকাল থেকে ধীরে ধীরে রোগীরা আসছেন সেবা নিতে। আরও জানাতে সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তাজনুর ইসলাম। যাচ্ছি তার কাছে। তাজনুর, সকালে তো তেমন একটা রোগীর চাপ দেখা যায়নি, এখন সেখানকার সার্বিক অবস্থা কেমন দেখতে পাচ্ছেন, বিস্তারিত জানাবেন। একেবারেই প্রথম দিন বলা যায়, সেই হিসেবে খুব যে মানুষের ভিড় দেখানোর মতো সেরকমটি নয়, বরং আমরা যে লবিতে রয়েছে এখান দিয়েই মূলত টিকিট কাউন্টারে যেতে হয়। সেখানে যে আগের ঘন্টাগুলোতে যে কথাগুলো বলছিলাম তার থেকে খানিকটা পরিস্থিতি বদলেছে, এইটুকু অন্তত বলাই যায়, যেহেতু মানুষ এরই মধ্যে জানতে শুরু করেছে যে আজকে সকাল থেকে কার্যক্রম শুরু হয়েছে। এবং আদ্দিন হাসপাতালের বরাবরই যেই সুনাম, বিশেষ করে নবজাতকদের চিকিৎসা, একই সঙ্গে প্রসূতি মায়েদের চিকিৎসা, সেই জায়গা থেকে যতজনের সঙ্গে দেখা হচ্ছে বেশিরভাগই আসলে শিশুকে নিয়ে এসেছে অথবা প্রসূতি মা, তিনি আসলে ফলোআপের জন্য এসেছেন। একটি বিষয় যে একটু আগেই কর্তৃপক্ষের সঙ্গে আমরা কথা বলছিলাম, একজন ঊর্ধ্বতন কর্মকর্তা তিনি সার্বিক বিষয়ে কথা বলছিলেন, বিশেষ করে এই যে এত লম্বা সময় ধরে এই হাসপাতালটি বন্ধ থাকা, ফলে চিকিৎসা সেবার এক ধরনের থমকে যাওয়ার মতো পরিস্থিতি, তারপরে আবার নতুন করে ফিরে আসা, সেই সমস্ত ব্যাপার নিয়ে তারা কথা বলছিলেন। একটি বিষয় তারা আলাদা করে উল্লেখ করেছেন, সেটি হচ্ছে এই 1.5 মাসে তারা সংস্কার কাজ চালিয়েছেন। সেই সংস্কারটা অবকাঠামোগত এবং একই সঙ্গে যেই সমস্ত চিকিৎসক এখানে সেবাদান কার্যক্রমের সঙ্গে যুক্ত, যে সমস্ত নার্স কিংবা অন্যান্য যে স্টাফ যারা রয়েছেন, প্রত্যেকের এক রকমের প্রশিক্ষণের আয়োজন করে যেই রকমের যেই ল্যাকিংসগুলো ছিল সেগুলোকে কিভাবে কাটিয়ে ওঠা যায় এবং যেই অবজারভেশন কিংবা যেই পর্যবেক্ষণগুলো ছিল সেইগুলোকে একেবারে কাটিয়ে উঠে নতুন করে আজকে যে শুরু হলো, এখন থেকে চিকিৎসার মানের ব্যাপারে যেন কোনো রকমের কোনো ত্রুটি না হয় সেই দিকটা খেয়াল রাখার কথা, বা সেই কথাটি বারবার করে উল্লেখ করেছেন ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আজকে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন। তারা সব মিলিয়ে তারা বলছেন যে নতুন শুরু, এই নতুন শুরুর পর থেকে যেই ঘটনার পরিপ্রেক্ষিতে কিংবা যেই দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে এই হাসপাতালটি বন্ধ হয়েছিল, এমন কোনো দুর্ঘটনায় যেন না ঘটে এবং তার জন্য যত রকমের প্রস্তুতি রাখা সম্ভব সেই সমস্ত প্রস্তুতির কথাই জানিয়েছেন আদ্দিন হাসপাতালের কর্মকর্তারা। তাজনুর, আপনাকে ধন্যবাদ।
কুমিল্লায় বিভিন্ন সময় জব্দ করা বিপুল পরিমাণ মাদক দ্রব্য ধ্বংস করেছে বিজিবি। এসব মাদক সামগ্রীর দাম প্রায় 52 কোটি টাকা বলে জানিয়েছেন কর্মকর্তারা। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী খোকন চৌধুরী। খোকন, সেখানকার পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন আর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কি বলছে জানাবেন। আপনি ঠিকই বলেছেন, আসলে প্রায় 52 কোটি টাকা মূল্যের যে মাদকদ্রব্য ধ্বংসকরণ কার্যক্রমের কিন্তু একেবারেই প্রস্তুতি সম্পন্ন। অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই ধ্বংসকরণ কার্যক্রম শুরু হবে। এর মধ্যে 60 বিজিবির যে সেক্টর কমান্ডার রয়েছেন সরাইল বিজিবির ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী ইতিমধ্যে এসে পৌঁছেছেন এবং জেলা প্রশাসক বর্তমানে বক্তব্য রাখছেন। এখানে কিন্তু বিভিন্ন ধরনের বিশেষ করে নেশাদ্রব্য রয়েছে। এর মধ্যে কিন্তু যদি আমরা উল্লেখ করি যে ভারতীয় ফেন্সিডিল রয়েছে, মদ রয়েছে, গাঁজা রয়েছে, টাফেন্ডাল ট্যাবলেট রয়েছে, এছাড়া আইপি ইঞ্জেকশন রয়েছে, সেনেগ্রা ট্যাবলেট রয়েছে, বিভিন্ন ধরনের মাদক কিন্তু এখানে রয়েছে। এবং তারা গেল 3 বছরে কিন্তু বিশেষ করে কুমিল্লা 10 বিজিবি এবং কুমিল্লা 60 বিজিবি দুইটি ব্যাটালিয়নের যে বিভিন্ন সময় অভিযানে উদ্ধার হওয়া মাদক, সেগুলো কিন্তু উদ্ধার শেষে আজকে এগুলো ধ্বংসকরণ হবে। তো এখানে কিন্তু আসলে বিভিন্ন ধরনের বিভিন্ন সামাজিক সংগঠন থেকে শুরু করে বিভিন্ন ধরনের গণমাধ্যম কর্মীরা সহ উপস্থিত হয়েছেন। আমরা অনেকের সঙ্গেই কথা বলেছি এবং এই মাদক উদ্ধার নিয়ে কিন্তু আসলে সকলের মধ্যে একটি কৌতূহল কাজ করছে, যেহেতু গেল 3 বছর ধরে মাদক ধ্বংসকরণ হয়নি, এখন ধ্বংস করা হচ্ছে। তো এই মাদকের সঙ্গে কিন্তু এই যে একটি বিপুল পরিমাণ মাদক উদ্ধার হয়েছে, তার মধ্যে কিন্তু আসলে উল্লেখযোগ্য কোনো আটক নেই। অর্থাৎ মাদক উদ্ধার হলেও কিন্তু আসলে মানুষজন গ্রেফতার না থাকা, এই বিষয়টি নিয়ে কিন্তু আসলে সাধারণ মানুষের মধ্যে একটি সমালোচনা কাজ করছে। তারা বলছেন যে আসলে বিপুল সংখ্যক মাদক, প্রায় 3 বছরের এই ধরনের জমাকৃত মাদক আজকে ধ্বংসকরণ হচ্ছে। যদি পাশাপাশি যদি এই ঘটনার সঙ্গে কারা জড়িত কিংবা কিভাবে তারা এই চোরাকারবারি করছেন, এই সমস্ত মানুষগুলো যদি সঙ্গে আটক থাকতো, হয়তো এই যে অভিযানের ফলাফল বা আজকের যে মাদক ধ্বংসকরণ কার্যক্রম, সেটি হয়তো আরও সার্থক হতে পারত। তো তাই সকলের কিন্তু একটি পরামর্শ, আইন শৃঙ্খলা বাহিনী সহ সচেতন মানুষ যারা রয়েছেন তারা বলছেন যে সীমান্তের প্রহরা যাতে আরও নির্বিঘ্ন করা হয়, যাতে চোরাকারবারি, মাদক কারবারি সহ সকল ধরনের অপরাধ বন্ধে যাতে বিজিবি আরও সচেষ্ট হন। বিশেষ করে যারা চোরাকারবারি তাদেরকে যাতে যে কোনোভাবে আইনের আওতায় আনা যায়, সেই কথাটুকু কিন্তু উঠে আসছে। এবং যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছেন তারাও বলছেন যে তারা তাদের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করছেন যাতে সীমান্তকে সর্ব অবস্থায় তারা নিয়ন্ত্রণে রাখতে পারেন। তো যদি আসলে কুমিল্লার যে মাদক ধ্বংসকরণ কার্যক্রম অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু হবে এবং এর পরে কিন্তু আসলে এখানের যে কাজ সেগুলো সমাপ্ত হবে। জ্যোতি। খোকন, আপনাকে ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য। যমুনা নদীর অব্যাহত ভাঙনে সর্বস্ব হারাচ্ছেন পাবনার বেড়া উপজেলার কয়েকটি গ্রামের মানুষ। নদী গর্ভে বিলীন হচ্ছে ঘরবাড়ি, ফসলি জমি। ভাঙনের ঝুঁকিতে রয়েছে মসজিদ, মাদ্রাসা সহ বিভিন্ন স্থাপনা। দ্রুত, টেকসই ও দীর্ঘমেয়াদী নদী ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। প্রতি বর্ষা মৌসুমে নদীর সাথেই লড়াই করে বাঁচতে হয় যমুনা পাড়ের বাসিন্দাদের। এবারও তার ব্যতিক্রম নয়। গত কয়েক বছরে নদী ভাঙনে বিলীন হয়েছে পাবনার বেড়া উপজেলার বক্তারপুর, চরসিংহাসন, কল্যাণপুর সহ নদী তীরবর্তী কয়েকটি গ্রামের শত শত বিঘা ফসলি জমি। নদীগর্ভে চলে গেছে অসংখ্য বসতভিটা। ঘরবাড়ি হারিয়ে গৃহহীন হয়েছেন বহু পরিবার। তবে আগের বছরগুলোর তুলনায় এবছর ভাঙনের তীব্রতা বেড়েছে কয়েক গুণ। 4টে ঘর আছিল, 4টে ঘরে ভেঙে চলে গেছে। এখন থাকার মতো কোনো পরিস্থিতি নাই। ছাদ ভাঙা দিয়ে ছাড়ছি আমার এই বয়সে, কিন্তু এখন আবার যেভাবে ভাঙছে, এই যে গরু নিয়ে সব কোন জায়গায় রাখবো, নিজেরা খানা দানা কোন জায়গায় কি করব। 4 ভাঙা দিয়ে এইখানে আইছি, এইখানে আইসে আবারও নদী ভাঙনি এসে আবারও ভাঙার আমরা এসে আছি, কখন দিনই ভাঙে যায়। এরই মধ্যে নিরাপদ স্থানে ঘরবাড়ি সরিয়ে নিয়েছে অনেক পরিবার। এখনো যারা নদীর তীরে বসবাস করছেন, প্রতিদিন প্রতিক্ষণ আতঙ্কে দিন কাটাচ্ছেন তারা। ছেলেবেলে নিয়ে কখন কোন সময় ভাঙনে শুরু হয়ে যায়, কি করব, এই দুশ্চিন্তায় আমাদের ঘুম হয় না। কখন কি ভাঙবে বাড়ি ঘরে নিয়ে কোনো নিশ্চিততা আমাদের নেই, তাই এইভাবে আমরা চলাফেরা করতেছি। এখানে এবারও বস্তা ফেলাইছিল, আরও ছিল, এই বস্তা টস্তা কিছু মানে নাই, সব নদীতে চলে গেছে আর কি।
নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য এবং পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। প্রয়োজনীয় অনুমোদন পাওয়া গেলে দ্রুত ভাঙন রোধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন। ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করার পরবর্তীতে ওখানে জরুরি অস্থায়ী প্রতিরক্ষামূলক কাজ বাস্তবায়ন করা প্রয়োজন। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে উক্ত এলাকায় জরুরি অস্থায়ী প্রতিরক্ষামূলক কাজ বাস্তবায়ন করা হবে। প্রতি বছরে ভাঙনে সর্বস্ব হারানোর বেদনা থেকে মুক্তি চান যমুনা পাড়ের মানুষ। নদী তীরে জিওব্যাগ অথবা ব্লক ফেলে স্থায়ীভাবে ভাঙন রোধে দ্রুত কার্যকর উদ্যোগ নেয়ার দাবি স্থানীয়দের। জারিন অর্নি, যমুনা নিউজ। মেক্সিকোয় প্রেসিডেন্টের প্রাসাদের পাশে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গুলিবিদ্ধ আরও 2 জন। নিহত ব্যক্তির বয়স 42। সোমবার দেশটির প্রেসিডেন্ট প্রাসাদ ও জোকালো পাবলিক স্কোয়ারের পাশে এই ঘটনা ঘটে। সন্দেহভাজন হামলাকারীরা গুলি করার পরপরই মোটর সাইকেলে করে পালিয়ে যায় বলে ধারণা পুলিশের। তদন্ত শুরু করেছে প্রশাসন। তবে ঠিক কী উদ্দেশ্যে হামলা করা হয়েছে তা এখনও অজানা। মেক্সিকোয় মাদক চক্রের নিয়ন্ত্রণে থাকা এলাকাগুলোয় এমন গোলাগুলি ও হতাহতের ঘটনা খুবই সাধারণ। প্রতি বছরই দাবানল গিয়ে খাচ্ছে বিস্তীর্ণ বনভূমি জনপদ। পুড়ে ছাই হচ্ছে প্রকৃতি ও আবাস। বাড়ছে প্রাণহানি ও আর্থিক ক্ষয়ক্ষতি। বিজ্ঞানীরা বলছেন এই ক্রমবর্ধমান বিপর্যয়ের পেছনে সবচেয়ে বড় কারণ জলবায়ু পরিবর্তন। অতিরিক্ত তাপমাত্রা, দীর্ঘস্থায়ী খরা ও শুষ্ক আবহাওয়া দাবানলকে করে তুলছে আরও ভয়ঙ্কর ও নিয়ন্ত্রণহীন। একসময় মাঝে মাঝে দাবানল হলেও এখন এটা মৌসুমি দুর্যোগে পরিণত হয়েছে। ইউরোপ থেকে কানাডা প্রতি বছরই দাবানলে বাড়ছে ভয়াবহতা। প্রশ্ন উঠেছে এর পেছনে জলবায়ু পরিবর্তনের ভূমিকা আসলে কতটা। বিজ্ঞানীরা বলছেন বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে দীর্ঘ হচ্ছে গরম মৌসুম, কমছে বৃষ্টিপাত, বন ও তৃণভূমি হয়ে উঠছে আরও শুষ্ক। ফলে সামান্য একটি স্ফুলিঙ্গ মুহূর্তেই রূপ নিচ্ছে ভয়াবহ দাবানলে। বায়ুমণ্ডলের তাপমাত্রা বাড়লে বাতাস উদ্ভিদ থেকে আরো বেশি আর্দ্রতা শুষে নেয়। এতে গাছপালা দ্রুত শুকিয়ে যায় এবং খুব সহজেই আগুন ধরে। গত 4 দশকে বিশ্বজুড়ে দাবানল 20% বেশি বেড়েছে। শিল্প বিপ্লবের পর থেকে কয়লা, তেল ও গ্যাস পোড়ানোর ফলে বায়ুমণ্ডলে বেড়েছে গ্রিনহাউস গ্যাস। এর প্রভাবে পৃথিবীর গড় তাপমাত্রা ইতিমধ্যে বেড়েছে প্রায় 1.3 ডিগ্রি সেলসিয়াস। বিশ্ব আবহাওয়া সংস্থা তথ্য বলছে 1980-এর দশক থেকে ইউরোপ উষ্ণ হয়েছে বৈশ্বিক গড়ের তুলনায় দ্বিগুণ হারে। এবছর ইউরোপ জুড়ে তাপপ্রবাহের মধ্যে ফ্রান্স, স্পেন সহ কয়েকটি দেশে ছড়িয়ে পড়েছে বড় বড় দাবানল। শুধু স্পেনের আলিফা প্রদেশে পুড়ে গেছে 50,000 হেক্টরের বেশি বনভূমি। বিজ্ঞানীরা বলছেন অতিরিক্ত তাপমাত্রা, শুষ্ক উদ্ভিদ আর প্রবল বাতাস, এই 3 উপাদান আগুনকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যাচ্ছে। ইউরোপ জুড়ে দাহ্য উদ্ভিদ বেড়েছে। এর একটি কারণ গ্রামীণ এলাকায় কৃষিকাজ কমে যাওয়া। এতে ভূপ্রকৃতি আরও অগ্নিকাণ্ড প্রবণ হয়ে উঠেছে। একই সঙ্গে বৃষ্টিপাতের ধরন বদলে যাওয়া এবং ঘন ঘন তাপপ্রবাহ ফাদার ওয়েদার তৈরি করছে। ফলে দীর্ঘ সময় ধরে গাছপালা অত্যন্ত দাহ্য অবস্থায় থাকে। তবে ক্ষতি শুধু বনভূমিতেই সীমাবদ্ধ নয়। দাবানলের ধোঁয়া বাড়িয়ে দিচ্ছে শ্বাসকষ্ট, হৃদরোগ সহ নানা ঝুঁকি। এই ধোঁয়া দীর্ঘমেয়াদে পানির উৎস, কৃষি, গবাদি পশু এবং অনাগত শিশুর স্বাস্থ্যের উপর কী ধরনের প্রভাব ফেলছে তা খতিয়ে দেখছে বিজ্ঞানীরা। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। দর্শক, এই ছিল যমুনা নিউজে।